প্রার্থিতা ফিরে পেতে শেষ হলো আপিল কার্যক্রম। শুনানি শুরু কাল। শেষমেশ কে চড়তে পারবেন নির্বাচনী ট্রেনে আর কে পড়বেন ছিটকে এখনও মেলেনি অনেকের জোটের হিসেব। এই সব কিছুই উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আজকের নির্বাচনের সময়ে সঙ্গে আছে আমি আফজাল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীদের সন্দেহ করছে বিএনপি। সফল হবে না ভোট বানচালের ষড়যন্ত্র। কার্যকর পদক্ষেপ না থাকায় সরকারের সমালোচনা। পাবনা 1 ও 2 আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। শেষ হলো প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন। কাল থেকে 9 দিন চলবে আপিল নিষ্পত্তির শুনানি। নড়াইল 2-এ ফরিদুজ্জামানকে প্রার্থী করলেও মাঠে বিএনপির মনোনয়ন বঞ্চিত মনিরুল ইসলাম। নীলফামারী 4-এ বিএনপি জামাতের সঙ্গে জাপার ত্রিমুখী লড়াইয়ের আভাস। এবং চট্টগ্রাম 1 আসন পুনরুদ্ধারে বিএনপির কাণ্ডারি আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতের ভরসা শফিউল আলম। অর্থনৈতিক গুরুত্বের বন্দর এলাকায় জয় পেতে মরিয়া দুই দলই। প্রতিদিনের মতো আজকেও দেশের 3টি সংসদীয় নির্বাচনের হালচাল জানবো। 3টি সংসদীয় আসনের নির্বাচনের হালচাল জানবো। শুরুতেই জানিয়ে দিতে চাই দেশের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এর মধ্যে অনেকেরই প্রার্থিতা বাতিল হয়েছিল। সেই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের একটি সুযোগ নির্বাচন দেশের 64 জেলাকে 10টি অঞ্চলে ভাগ করে 10টি বুথ করে নির্বাচন কমিশনে এসব প্রার্থীরা তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন। আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নির্বাচন সংক্রান্ত যদি একটু দেখতে চাই। শেষ হলো আপিলের সময়সীমা। আপিল করেছেন 650 শতাধিক প্রার্থী। লাইন দীর্ঘ ছিল। এখনও পর্যন্ত প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে আপিল করছেন। হাসনাতের মনোনয়নপত্র বাতিল চেয়েছে বিএনপির প্রার্থী। তিনি আবেদন করেছেন নির্বাচন কমিশনে কুমিল্লা 4 আসনে এবং বিএনপির যে প্রার্থী আবেদন করেছেন সেই প্রার্থীরও কিন্তু তিনি ঋণখেলাপির তালিকায় নাম থাকায় উচ্চ আদালতের নির্দেশে তার প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আর নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে ব্যালট বাক্স নষ্ট বা হারালে ওই আসনে ভোট বন্ধ করে দেওয়া হবে এবং ভোটের জন্য পুনরায় নতুন করে তারিখ দেওয়া হবে। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, এটি প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি জানিয়েছেন। এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বিতর্ক হচ্ছে। বিশেষ করে বিএনপি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু অন্যান্য প্রার্থীরা বলছেন যে নির্বাচনের মাঠ এখনও লেভেল প্লেইং হয়নি। আমরা আজকে শুরুতে যেটি আমরা খুলনা বিভাগের একটি আসন নড়াইল 2 আসনের নির্বাচনের হালচালটা একটু জানবো। যে নড়াইল 2 আসনটি মূলত 17টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এই আসনটি এর আগে আমরা দেখেছি যে এই আসনে যে 2018 এবং 2024-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই আসনে মোট ভোটার 3,91,177 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,94,337 জন আর মহিলা ভোটার রয়েছেন 1,96,836 জন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসনে নারীদের ভোটার সংখ্যাটাই বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন এবং এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে 147টি। এই আসনের প্রার্থী কারা দাঁড়িয়েছেন, কারা নির্বাচনে লড়ছেন, যদি একটু তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন এজেডএম ফরিদুজ্জামান। মূলত তিনি বিএনপির যে জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ছিলেন। তিনি পিপলস পার্টি ছেড়ে বিএনপিতে এসেছেন। বিএনপিতে আসার পরে তিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন এবং 2018 সালের নির্বাচনেও কিন্তু এজেডএম ফরিদুজ্জামান বিএনপির মনোনয়ন পেয়েছেন। আর এই আসনে জামাতের প্রতিদ্বন্দ্বিতা করছেন আতাউর রহমান, তিনি জেলা আমির জামাতের। এর বাইরে হাত পাখার প্রার্থী অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থীও রয়েছেন, ওনার নাম হচ্ছেন তাজুল ইসলাম। এর বাইরে সবচেয়ে জটিল যে সমীকরণ যে এই আসনে বিএনপির মনোনীত জোটের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান রয়েছেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী একজন রয়েছেন, তার নাম হচ্ছে এখানে আমরা দিয়েছি মনিরুল ইসলাম। তিনি
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সুতরাং আমরা বলতেই পারি যে এই আসনটি যদি স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম তিনি যদি ছাড় না দেন, তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে এই আসনে ভোটের সমীকরণ একেবারে উলটপালট হতে পারবে। কারণ বিএনপি প্রথমে মনিরুল ইসলামকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামকেই দলের মনোনয়ন দিয়েছিল 4 ডিসেম্বরে, এবং আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে যারা জোট শরিক রয়েছেন তাদের সঙ্গে সমঝোতা হওয়ার পরে 24 ডিসেম্বর মনিরুল ইসলামের প্রার্থিতা বাতিল করে এজেডএম ফরিদুজ্জামানকে তিনি প্রার্থী করেছেন। এর বাইরে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের একজন প্রার্থী রয়েছেন আব্দুল হালদান সরকার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এর প্রার্থী একজন রয়েছেন, ওনার নাম হচ্ছেন মোহাম্মদ শোয়েব আলী। আমরা এই আসনে একটু নির্বাচনের হালচাল জ্বলবো। এই আসনে রয়েছেন নড়াইল 2 আসনে রয়েছেন আমাদের সহকর্মী সজীব রহমান। সজীব, এই আসনের নির্বাচনের হালচালটা কি? আমরা দেখলাম যে জোটের পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন এবং বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু এখনো মাঠে রয়েছেন। সমীকরণটা কি হবে শেষ পর্যন্ত? জি, আপনি যেটা বলছিলেন যে আসলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে যিনি প্রার্থী আছেন যে এজেডএম ফরিদুজ্জামান, তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে একটা যে বিভেদ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিএনপির মধ্যে যে বিভক্তি, এই বিভক্তির কারণে কিন্তু আসলে অনেকটা এখানে কিন্তু শঙ্কা দেখা দিচ্ছে যে জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আছেন, তিনি কিন্তু এখান থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়ন পাওয়ার পরে কিন্তু তার মনোনয়ন কিন্তু প্রত্যাহার করে তার শরিক দলে কিন্তু মনোনয়নটি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে বিএনপির বড় একটি অংশ দুটি ভাগে বিভক্ত হয়েছে এবং যে ভোটগুলো আছে সেক্ষেত্রে ভোটের যে অংশ, সেই অংশটা দুই ভাগে বিভক্ত হবে বলে এরকম একটা ধারণা করা হচ্ছে। এবং এখানে আরেকটা বড় যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ, অর্থাৎ এই ঘাঁটি দীর্ঘদিন ধরে, অর্থাৎ এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, আওয়ামী লীগের দখলে ছিল, কিন্তু এবার বিএনপি জামাত সহ অন্যান্য যে দল আছে তারা কিন্তু এই আসনটি দখলে নিতে মরিয়া। সেক্ষেত্রে বিএনপির যে একক প্রার্থী আছেন এজেডএম ফরিদুজ্জামান, তিনি তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিন্তু এখানে মনিরুল ইসলাম, তিনি কিন্তু একজন শক্ত প্রতিপক্ষ, অর্থাৎ তিনি ছাড় না দিলে কিন্তু এখানে অন্যরকম কিছু ঘটতে পারে। এবং জামাতের যিনি প্রার্থী জেলা জামাতের আমির আতাউর রহমান, তিনি কিন্তু তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং এই মুহূর্তে চাচ্ছেন যে আসলে এই আসন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনটি থেকে কিন্তু প্রথমবারের মতো জামাত কিন্তু সংসদে যাবেন এবং নড়াইলের প্রতিনিধিত্ব করবেন। এই আসনটিতে কিন্তু ভোটার রয়েছে, যে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বেশি, পুরুষ ভোটার রয়েছে 1,94,000 এবং মহিলা ভোটার রয়েছে 1,96,000। এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কিন্তু 72টি কেন্দ্রকে ঘোষণা করা হয়েছে, যেটি হিসাব নিকাশ অনেকটা পাল্টে দিবে। আর এই আসন থেকে যে আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা রয়েছে, সেই ভোটারে বড় একটি ব্যবধান গড়ে দিতে পারে, সেটা যদি জামাতের পক্ষে যায়। জামাত ছাড়া বিএনপি সহ যে কোনো দলের পক্ষে গেলেই তখন চিত্রটা পাল্টে দিতে পারে। এই ছিল আমার কাছে নড়াইল 2 আসন থেকে রাজনীতির শেষ খবর। নড়াইল 2 আসনের ভোটের হালচাল জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজীব রহমান। তিনি যেটি বলছেন যে এই আসনের বিএনপির নেতাকর্মীরা আসলে বিভক্ত, কারণ এখানে বিএনপির মনোনীত একজন প্রার্থী রয়েছেন এবং বিএনপির একজন নেতা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। এবার একটু যেতে চাই নীলফামারীতে। নীলফামারী জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। 4টি সংসদীয় আসনের মধ্যে আমরা নীলফামারী 4 আসন নিয়ে আলোচনা করব। নীলফামারী জেলাটি পড়েছে রংপুর বিভাগে। আমরা রংপুর বিভাগে নীলফামারী 4, এই নীলফামারী 4 সংসদীয় আসনটি মূলত সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং এটি জাতীয় সংসদের 15 নম্বর আসন। এবং এই আসনে যদি আমরা মোট ভোটার সংখ্যা দেখি, যে এই আসনে মোট ভোটার সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন যে 4,46,991 জন এবং পুরুষ ভোটার রয়েছে 2,23,978 জন এবং নারী ভোটার রয়েছেন 2,22,968 জন। এই আসন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। মোট ভোট কেন্দ্র পড়েছে 159 জন। এই আসনে মোট প্রার্থী রয়েছেন 8 জন এখন পর্যন্ত। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মধ্যে। বিএনপির প্রার্থী হয়েছেন আব্দুল গফুর সরকার, তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী। তিনি বিএনপির যে রাজনৈতিক জেলা সৈয়দপুর, সেই সৈয়দপুরের সভাপতি এবং দাড়িপাল্লার প্রতীকে আব্দুল মুনতাকিম, তিনি
সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির, এর বাইরে রয়েছে হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলনের শহীদুল ইসলাম, এবং এর বাইরে আরও 5 জন প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাইদুল ইসলাম, তিনি কিন্তু সাবেক এমপি। বলা যায় যে এখানে বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির মধ্যে একটা ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই আসনের খবর আরও জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। বাদল ভাই, এই আসনের নির্বাচনের সমীকরণটা কি হবে? একদিকে দেখলাম যে বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী এবং জাতীয় পার্টির যে সাবেক এমপি তিনিও কিন্তু এই আসনের প্রার্থী হয়েছেন, তাহলে ইকুয়েশনটা কি? নীলফামারী 4 আসনটা বরাবরই একটি গুরুত্বপূর্ণ আসন। জানেন, এইটি হলো সৈয়দপুর হলো শিল্প প্রধান এলাকা, এখানে শিল্পাঞ্চল বেশি, পাশাপাশি কিশোরগঞ্জ এটি হলো কৃষি প্রধান এলাকা। এই কিশোরগঞ্জ এবং শিল্প এবং কৃষি এই দুই নিয়ে কিন্তু নতুন এবং পুরাতন ভোটারদের মধ্যে প্রচুর আগ্রহ এবং উৎসাহ আছে। কারণ গত 17 বছর ধরে কিন্তু এখানে যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু ভোট দিতে পারেনি, তার ফলে এই আসনটি ঘিরে এবার উত্তেজনা বেশি। ইতিমধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে যে জামাত প্রার্থী মুন্তাকিম অনেক এগিয়ে আছে, কারণ তিনি একদম প্রথম থেকেই তারা নির্বাচনী এলাকায় 4 জন প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। পাশাপাশিভাবে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার তিনিও নেমেছেন মাঠে এবং নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন। তবে যে জিনিসটি এখানে সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো গত দ্বাদশ সংসদ নির্বাচনে নির্দলীয়ভাবে সিদ্দিকুল ইসলাম এখানে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। তিনি কিন্তু বর্তমানে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ফলে দেখা যাচ্ছে যে এখানে ত্রিমুখী নির্বাচনী লড়াইয়ের কিন্তু সম্ভাবনাটা খুব বেশি দেখা যাচ্ছে। তারপরও এই জিনিসটি হলো যে এখানে আরেকটি বড় ফ্যাক্টর আছে, যেটি হলো যে এখানে 2 ধরনের, একটি হলো অবাঙালি ভোটার, প্রায় 40 থেকে 45 হাজার ভোটার কিন্তু সৈয়দপুরে আছে অবাঙালি ভোটার, এবং সনাতন ধর্মীদেরও কিছু ভোট আছে। এই দুইটি ভোটের মেরুকরণের উপরেই কিন্তু নির্ভর করবে নীলফামারী 4-এর কে নির্বাচিত হবে এবং কে নির্বাচিত হবে না। তবে ভোটারদের প্রত্যাশা, তারা বলছেন যে আমরা অবশ্যই যারা নীলফামারী সৈয়দপুরের শিল্পাঞ্চল, এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে গ্যাস চলে এসছে, কিন্তু এখানে এখন পর্যন্ত 2 বছর অতিবাহিত হলেও কিন্তু গ্যাস সরবরাহ করা হয়নি, যার ফলে এসব নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের আলোচনা আছে এবং তারা চাচ্ছে যে শিল্প এবং কৃষি দুটিতেই যদি উন্নয়ন হয় তাহলেই তারা তাদেরকে ভোট দেবে। এই ছিল নির্বাচন নীলফামারী 4 আসন নিয়ে আমার কাছে সর্বশেষ। বাদল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাদল ভাই জানাচ্ছিলেন নীলফামারী 4 আসনের নির্বাচনের খবরাখবর। এই আসনে জামায়াত, বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে একটা ত্রিমুখী লড়াই হবে। তবে ভোটের ফ্যাক্টর হিসেবে এই আসনে প্রায় 40 থেকে 45 হাজার অবাঙালি ভোটার রয়েছেন, তারা কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিবে। আমরা এবার একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে মোট সংসদীয় আসন 16টি এবং এই আসনে ভোটার হয়েছেন, অর্থাৎ 16টি সংসদীয় আসনে নতুন ভোটার হয়েছেন 3,04,051 জন। আমরা আজকে চট্টগ্রাম 11 আসন নিয়ে একটু আলোচনা করব। এই আসনটি মূলত বন্দর এবং পতেঙ্গা নিয়ে এই আসনটি গঠিত, এবং চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির যে লাইফ লাইন বলা হয়, সেই লাইফ লাইনে এই আসনটি পড়েছে। চট্টগ্রাম 11 আসনে আমরা যদি দেখি যে মোট ভোটার সংখ্যা যদি দেখি যে 4,96,361 জন, এর মধ্যে আমরা পুরুষ ভোটার রয়েছেন 2,52,834 জন, আর নারী ভোটার রয়েছেন 2,43,524 জন, হিজড়া ভোটার রয়েছেন 3 জন, এবং এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে 143টি, ভোট কক্ষ 893টি। এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। এই আসনে বিএনপির প্রতীক নিয়ে, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। দাড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল আলম, তিনি দাড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট
12 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে 8 জনের প্রার্থিতা এখন পর্যন্ত বৈধ হয়েছে এবং যাদের প্রার্থিতা বাতিল হয়েছে যে 4 জন তাদের কিন্তু তারা কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেছেন। এই আসনের নির্বাচনের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, এই আসনের নির্বাচনের পরিবেশটা কেমন? নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে যত সহিংসতামূলক ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ঘটেছে চট্টগ্রামের এই 16টি আসনকে কেন্দ্র করে। এই আসনের পরিবেশটা কেমন? চট্টগ্রাম তথা দেশের গুরুত্বপূর্ণ যে আসনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই বন্দর পতেঙ্গা আসনটি অন্যতম, যেটি চট্টগ্রাম 11 নামে পরিচিত। এটি কেন গুরুত্বপূর্ণ আসন? সেটি হচ্ছে চট্টগ্রামের দেশের আমদানি রপ্তানির যে সিংহদ্বার চট্টগ্রাম বন্দর কিন্তু এখানে অবস্থিত এবং অর্থনীতিতে যে সবচেয়ে বেশি যে অর্থের যোগানদাতা চট্টগ্রাম কাস্টম হাউস, সেটিও কিন্তু এই চট্টগ্রাম 11 আসনে অবস্থিত। এছাড়াও কিন্তু এই আসনে রয়েছে দুটি ইপিজেড রয়েছে, শামনাদ আন্তর্জাতিক বিমানবন্দর এখানে রয়েছে, তেল শোধনাগার, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারিও কিন্তু এখানে অবস্থিত। সেক্ষেত্রে কর্ণফুলী টানেলও কিন্তু এই আসনে অবস্থিত এবং বিভিন্ন শিল্প কারখানার যে প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই কিন্তু এই চট্টগ্রাম 11 আসনে অবস্থিত। সেই কারণে কিন্তু এই আসনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আসন। একটু জানিয়ে রাখি, এই আসনে বিএনপির হেভিয়েট প্রার্থী রয়েছেন, যিনি 2001 সালে বিএনপি জামাত জোট আসন থেকে কিন্তু তিনি বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী। 1991 সালে উপনির্বাচনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন এবং এরপরে তিনি টানা 1991 থেকে 2006 সাল পর্যন্ত প্রায় 15 বছর এই আসনটি বিএনপির দখলে ছিল। সেক্ষেত্রে বলা যায় বিএনপির শক্ত ঘাঁটি এই চট্টগ্রাম 11 আসনটি। অন্যদিকে জামাতের যিনি প্রার্থী রয়েছেন শফিউল আলম, তিনিও কিন্তু শক্ত ক্যান্ডিডেট। তার কারণ হচ্ছে প্রতিকূল অবস্থায় বিগত সময়ে তিনি কিন্তু এই আসনের কিন্তু কাউন্সিলর ছিলেন এবং সেক্ষেত্রে এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছেও কিন্তু তিনি অনেকটাই জনপ্রিয় এবং তিনি কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, উঠান বৈঠক করছেন এবং শফিউল আলম বলেছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে এই আসনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানও তিনি করবেন। তবে এই আসনটির আরও বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, যেহেতু আগেই বলেছি আসলে বন্দর কেন্দ্রিক, এছাড়া কাস্টমস কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই কারণে কিন্তু এই আসনের গুরুত্ব অনেক বেশি। তবে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে 16টি আসনের মধ্যে চট্টগ্রামের যে শহরের যে দুটি আসন সেই দুটি আসনের মধ্যে চট্টগ্রাম 11 আসনটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের 10টি ওয়ার্ড রয়েছে সেই 10টি ওয়ার্ড কিন্তু এই আসনের মধ্যে রয়েছে এবং যে খুন খারাপের যে বিষয়টি আপনি বলছেন সেটি কিন্তু এই চট্টগ্রাম 11 আসন কিন্তু এখনো অনেকটাই শান্তিতে রয়েছে, এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম 11 আসন থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম 11 আসনের নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। তিনি যেটি বলছেন যে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, দেশের আমদানি রপ্তানি, কাস্টম হাউস, কর্ণফুলী টানেল সবকিছুই কিন্তু এই আসনে রয়েছে এবং এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সঙ্গে জামাতের প্রার্থীর তুমুল প্রতিযোগিতা হবে এমনটি কিন্তু আভাস মিলছে। সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। ছোট পার্টি হোক, সবার জন্য আমি বলবো প্ল্যাটফর্মটা সমান। যে অ্যাটমসফিয়ার আছে আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে। দেখছেন নির্বাচনের সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীতে চায়ের দোকানগুলোতে জমে উঠেছে ভোটারদের আড্ডা। প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও যে যার পছন্দ মতো সৎ ও যোগ্য প্রার্থীকে যেন ভোট দিতে পারে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষ ও ভোটারদের। সবকিছু ছাপিয়ে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এমনটাই চাওয়া তাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে।
আমি আছি রাজশাহী জেলার সদর 2 আসনের অলকার মোড় এলাকার একটি চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষ ও ভোটারদের প্রত্যাশার কথা জানবো। আমরা যে গণতান্ত্রিক নাগরিক আমরা এখান থেকে আমাদের যতটুকু নাগরিক দায়িত্ব বা অধিকার এটা যেন আমরা পূর্ণভাবে পাই এবং দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। যেই আসুক ভোটে আমি শুধু চাই যে তারা যেন ভালো মতো আমাদেরকে খুব ভালো মতো আমরা যেন থাকতে পারি, এইটাই। জনগণের কথা বলবে, আমার আপনার কথা বলবে, যারা গরিব অসহায় তাদের দিকে খেয়াল রাখবে, সঠিক কার্ড বিতরণ হবে, সেখানে যেন দুর্নীতি এবং ঘুষ না থাকে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চাই যে দুর্নীতিমুক্ত দেশ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই এবং কর্মসংস্থান চাই। নারী নিরাপত্তা বিষয়টা এখনো আমাদের দেশে অনেক পিছায় আছে। আমি চাইবো যে কর্মক্ষেত্রে রাস্তাঘাটে যেন আমরা সেফ ফিল করি নারী হিসেবে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সঙ্গে থাকুন সময়ের।